বিদ্যুৎ জ্বালানির আমদানি নির্ভরতাই এ খাতে সংকটের বড় কারণ। বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে কথা বলেন বক্তারা। জানান, নীতিগত পরিবর্তন ও সংস্কার না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। এ সময় নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাবনা কাজে লাগাতে শুল্ক কাঠামোয় পরিবর্তন আনার কথা বলা হয়। বর্তমানে দেশে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ ২৭০ কোটি ঘনফুটের আশেপাশে। এক দশক আগেও নিজস্ব উৎস থেকে পুরোটা মিললেও এখন তা নেমেছে ১৭০ কোটির ঘরে। ফলে বাকিটা যোগান দিতে হচ্ছে আমদানি করে। কারণ এটা নিয়ে আমরা অনেকদিন যাবত বলছি যে আমদানি শুল্কই করা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের এই অনুষ্ঠানে ঘুরে ফিরে সেই আলোচনা। বক্তারা বলেন, দফায় দফায় গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে বড় কারণ আমদানি নির্ভরতা। তাই নিজস্ব সক্ষমতা না বাড়ালে ভবিষ্যতে যা আরও বাড়বে। অন্য সিরামিক খুব কম চলে, টেক্সটাইল বন্ধ আছে, আরবি কারেন্ট দিয়ে স্পিনিং চলতেছে। সো বর্তমান সমস্যা বলছি ভালোই তো আছে। তখন কমপ্লেন করতাম ফ্যাক্টরি বন্ধ কেন, এখন তো ফ্যাক্টরিগুলো এমনি বন্ধ হয়ে যাচ্ছে। ১৩০০ থেকে ১৪০০ এমএফসিডি এভরিডে আমাদের শর্টফল। রেজাল্ট ৮,০০০ মেগাওয়াট হলো প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্টের পাওয়ার প্ল্যান্ট বসে আছে, গ্যাস পাওয়ার প্ল্যান্ট, যেটা ইলেকট্রিসিটি দিতে পারে না। আমাদের ইন্ডাস্ট্রিগুলো গ্যাস পায় না। ওইটা গাজীপুর বলেন, সাভার বলেন, যে দেখতে বলে 90% ক্লিন এনার্জি কিন্তু বাংলাদেশে যে কোল পাওয়ার প্ল্যান্ট, ইন্ডিয়াতে এখনো কিন্তু 50% ইজ কোল পাওয়ার প্ল্যান্ট, 60% ইন্ডিয়াতে। হ্যাঁ, এবং আমাদের এখানে কিন্তু এমন কোনো কিছুই করি না। আমি মনে করি যে এটা আমাদের একটা ভালো অল্টারনেটিভ সোর্স হতে পারে। এ সময় জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ব্যবস্থায় মনোযোগ বাড়ানোর কথা বলেন বক্তারা। জানান, পর্যাপ্ত জমি, উপযুক্ত নীতি ও শুল্ক সমস্যার কারণে বিস্তৃত হচ্ছে না এই উৎস। 5 বছরের জন্য ট্যাক্সগুলো ফ্রি করে দেন না, অসুবিধা কোথায়? সোলার প্যানেল, ইনভার্টার আর স্ট্রাকচার আর হয়তো কেবল আর হচ্ছে ব্যাটারি, দ্যাটস অল। আপনি এই কটা জিনিস করে দেন আর সাথে একটা জিনিস লাগাই দেন ছোট্ট, সেটা হলো যে অ্যাক্সেস টু ফাইন্যান্স দেন। আপনি 15 টাকার বেশি আপনার ব্যাটারি সহ 24 ঘন্টা চালানো বেশি খরচ পড়বে না। আর ইন্টারনেটে পাওয়া পাবেন, 1 সেকেন্ডে পাওয়া যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। ক্রেডিট রিস্ক গ্যারান্টি স্কিম যদি করা যায়, এটা পৃথিবীর অন্যান্য সব দেশে আছে। ইন্ডিয়াতে এত কিছুর পরেও, এত রিনিউয়েবল করার পরেও এডিবি গত 1-2 বছরেও ভিতরেও ক্রেডিট রিস্ক গ্যারান্টি স্কিম দিয়েছে, তাদেরকে ডিজাইন করে দিয়েছে। আমরা যদি করি তাহলে যে ইন্ডাস্ট্রি কোল্যাটারাল দিতে পারে না, তাহলে সে তখন কোল্যাটারালটা তা কমে যাবে। ২০৩০ সালের মধ্যে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে চায় সরকার। বর্তমানে যা 2,000 মেগাওয়াটের কম। এনার্জি ট্রানজিশন এজ দ্য কোর। রাকিব হোসেন, ৭১, ঢাকা। একটা গ্র্যান্ড চড়া মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সোয়া 4 বছর ধরে ঋণ অথবা সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে। আর যারা সেটিও পারছেন না, নাম লেখাচ্ছেন গরিবের খাতায়। এই অবস্থার সামনে আরও কঠিন হওয়ার শঙ্কা ইরান যুদ্ধ ঘিরে। বিশেষজ্ঞরা বলছেন, বাজার ও সরবরাহ ব্যবস্থায় নজর দেওয়ার পাশাপাশি পরিধি বাড়াতে হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির। মইনুল হাসানের প্রতিবেদন। নিত্যপণ্যের চড়া দামে এমনিতেই চাপে সাধারণ মানুষ। তার উপর নানা অজুহাতে ডিম, মুরগি, শাকসবজিতেও বাড়তি অর্থ গুনতে হচ্ছে কয়েক মাস ধরে। সাথে ইরান যুদ্ধ আর আন্তর্জাতিক বাজারের দোহাইয়ে বাড়াতে হয়েছে তেল, গ্যাস সহ আমদানি পণ্যের দাম। এসবের ফলে মূল্যস্ফীতি আবারও উঠেছে ৯% উপরে, যেখানে দাম বাড়ার প্রবণতা বেশি ছিল গ্রাম এলাকায়। মুরগি, এই যে সবজি, বেগুন কিনলাম 100 টাকা করে। যেটা আগে আমরা হয়তো 2 বার খেতাম, সেটা এখন 1 বার খেতে হচ্ছে। গরিব মানুষের উপর খুবই সমস্যা কেনাকাটাই। সবশেষ বাজেটে এই সূচককে 6-এর ঘরে নামিয়ে আনার দৃঢ় প্রত্যয় ছিল অন্তর্বর্তী সরকারের। উল্টো পরিস্থিতির আরও অবনতি হয়েছে সময়ের সাথে। তাই লক্ষ্য অর্জনও এখন একরকম অসম্ভব। অনেক চাহিদা নিয়ন্ত্রণের চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু সরবরাহ বাড়িয়ে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা, সেইটা অব্যাহতভাবে করতে হবে। এইটার একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে এখন। নতুন যে আমাদের অনেক বৃষ্টি হলো বড়োর সময়ে, হাওড় অঞ্চলে ধানের ফলনে ক্ষতি হয়েছে, এইগুলো বিবেচনা এখন থাকা দরকার। এবং প্রথম থেকেই আমাদের প্রস্তুতি থাকতে হবে যে আমাদের খাদ্য আমদানি কতখানি লাগবে। বিবিএসের প্রতিবেদন বলছে, টানা 51 মাস ধরে মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে মজুরি বৃদ্ধির হারকে। অর্থাৎ আয়ের বিপরীতে বেড়েছে নিত্যপণ্যের দাম বা মানুষের ব্যয়। আর এপ্রিলে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির ব্যবধানও ছিল বড়। ফলে তাল মেলাতে পারছেন না বড় একটা জনগোষ্ঠী। 3-4 বছর ধরে কিন্তু মজুরি বৃদ্ধির হারটা মূল্যস্ফীতির থেকে নিচে আছে। তার অর্থ হলো এই শ্রেণীর মানুষ যারা মজুরির উপরে নির্ভরশীল, তাদের
যে প্রকৃত আয় এটা কমে যাচ্ছে। সঞ্চয় করার ক্ষমতা, তাদের যেই ভোগ করার ক্ষমতা এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার ক্ষমতা, এইটা কমে যাচ্ছে। কর্মসংস্থান হয়নি এবং অনেক মানুষ আছে যে আপনার তাদের জবের অপরচুনিটি আপনার কি সংকুচিত হয়ে গেছে এবং সেখানে আমাদের যে ধরেন চিকিৎসার খরচ, আমাদের বাচ্চাদের লেখাপড়ার খরচ, এগুলো মানুষ কিন্তু অনেক কার্টেল করছে। ইভেন তারা যে খাবে, যে তার মিনিমাম ক্যালোরি, বাচ্চার দুধ থেকে শুরু করে আমাদের শিশু খাদ্য থেকে শুরু করে, সে কিন্তু আস্তে আস্তে কার্টেল করছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে এলপি গ্যাসের দাম বৃদ্ধির ফলে 0.50% পয়েন্ট বেড়ে অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে জ্বালানি মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 15% কাছাকাছি, যদিও উল্টো দাবি ছিল একাধিক মন্ত্রীর। মইনুল হাসান, ৭১, ঢাকা। সরাসরি বিদেশি বিনিয়োগে শেষ 5 বছরের রেকর্ড ভেঙেছে 2025। সবশেষ বছরে দেশে নিট এফডিআই এসেছে $2.25 বিলিয়ন উপরে, যদিও জিডিপির তুলনায় তা 1%-এরও কম। তবে জ্বালানি সংকট, রাজনৈতিক অস্থিরতা আর নীতি দুর্বলতার পরও কিভাবে বাড়ল এই বিনিয়োগ, সে প্রশ্ন বিশ্লেষকদের। বলছেন, হয়রানিমুক্ত সেবার নিশ্চয়তা পেলে আস্থা বাড়বে বিদেশিদের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। কোনো ব্যক্তির নিকট 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিদেশি বিনিয়োগ টানতে নানামুখী পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার, যার মূলে ছিল বিনিয়োগকারীদের আস্থা অর্জনের চেষ্টা। সেসব কর্মযজ্ঞের সুফল পেতে 10 বছরের লক্ষ্য নির্ধারণ করা হলেও প্রথম বছরেই এসেছে তুলনামূলক সাফল্য। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে 2025 সালে নিট এফডিআই এসেছে $177 কোটি, যা এর আগের বছরের তুলনায় $50 কোটি বা 39% বেশি। শুধু তাই নয়, আওয়ামী লীগের শেষ 5 বছরের হিসাবেও সর্বোচ্চ। যদিও জিডিপির হিসাবে বিদেশি বিনিয়োগের হার এখনও 1%-এর কম। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কন্টিনিউয়াস রিফর্ম, এগুলো 2016, 17, 18 থেকেই আমাদের স্লো ডাউন করে গেছে। সমন্বিত সংস্কার পরিকল্পনা কর্মসূচি চালু করতে হবে, এক। আর দ্বিতীয়ত, বিনিয়োগ এফডিআই এর ক্ষেত্রে খুব সায়েন্টিফিক্যালি এফডিআই প্রমোট করতে হয়। আমি ওপেন, আমি ভালো সার্ভিস দিব, এটা বললে এফডিআই আসবে না। বাইরের সিগন্যাল চলে যায় না, বাংলাদেশ একটা পরিবেশ আছে, ওরা আমরা ইনভেস্ট করতে পারবো, তখন কিন্তু ইনভেস্টার ডেফিনেটলি আসবে। কোকাকোলা ফার্দার ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে এখানে। তারপরে পেপসি ধরেন নতুন টেকনোলজি নিয়ে এসছে। আপনি জানেন তো এখানে লেজ যেটা তৈরি করছে এখানে ফুড প্রসেসিংয়ে, তো এটা তো নতুন নতুন ইনভেস্টমেন্ট তারা করার জন্য রেডি আছে, কেন করবে না? আপনার যদি পরিবেশ তৈরি হয়, আপনি দেখবেন যে পরিবেশের তৈরির সাথে সাথে দেখবেন যে আরও ইনভেস্টমেন্ট আসতে থাকবে। গেল বছর সর্বোচ্চ $44 কোটি বিনিয়োগ আসে বিদ্যুৎ খাতে, আর সিমেন্টে সবচেয়ে কম। কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি প্রযুক্তি, চামড়া ও কৃষি খাতে। উদ্যোক্তারা বলছেন, বিনিয়োগে গতি আনতে পদক্ষেপ নিতে হবে নতুন সরকারকে। তো ফরেনাররা তাদের ইনভেস্টমেন্টের সিকিউরিটি যদি পায় তাহলে আসবে, বিনিয়োগ করবে। যেহেতু আমাদের এখানে ইয়াং ওয়ার্কফোর্স অনেক আছে, আমাদের ওয়ার্কফোর্সের কস্ট কম, আমাদের দেশের প্রোডাক্টিভিটি ভালো। আমরা যদি তাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, রোড, ঘাট, পোর্ট এফিসিয়েন্টলি দিতে পারি, তাহলে এখানে বিনিয়োগ আরও বাড়ার সম্ভাবনাই বেশি। পেমেন্ট গ্যারেন্টি দিতে হবে। এখন যেমন আমরা অনেক বিনিয়োগকারী পেমেন্ট পাচ্ছে না 6 মাস যাবত, বকেয়া বিল পড়ে আছে। এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে ফাইন টিউনিং এর মাধ্যমে উপযুক্ততার ভিতরে নিয়ে আসতে হবে এবং আকৃষ্ট হবে। তাহলে তো বিনিয়োগ আসে, কিন্তু বিনিয়োগ ধরে রাখাটা একটা বিরাট ব্যাপার। 2025 সালে দেশে সর্বোচ্চ $54 কোটি বিনিয়োগ আসে নেদারল্যান্ডস থেকে। তবে শীর্ষ 20 দেশের তালিকায় নেই মার্কিন যুক্তরাষ্ট্র। রাকিব হোসেন, ৭১, ঢাকা। বন্দরের সক্ষমতার অভাবে রপ্তানিতে প্রতিযোগী দেশগুলোর সাথে পেরে উঠছে না বাংলাদেশ। ঢাকা চেম্বার অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। জানান, বহু দেশ এই খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে লাভবান হয়েছে। এই সুযোগ নিতে পারে বাংলাদেশও। 2 দশক আগেও রপ্তানি আয়ে ভিয়েতনামের কাছাকাছি ছিল বাংলাদেশ, কিন্তু বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি এগিয়ে প্রায় 8 গুণ। ঢাকা চেম্বারের অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্দরের সক্ষমতার কারণেই তৈরি হয়েছে এমন পার্থক্য। গ্রোথ ট্র্যাজেক্টরিতে যেতে গেলে তারা জানান, এই ব্যবস্থাপনার উন্নয়ন করা গেলে আয় বাড়বে অন্তত 20%। বেসিক্যালি দিস ইজ ইন্ডিকেটিং আমাদের উই হ্যাভ লেসার এফিসিয়েন্সি, হায়ার কস্ট ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট,
and eventually this reduces our এক্সপোর্ট কম্পিটিটিভনেস এবং অলসো আমরা যে ইম্পোর্টসগুলো আসে সেগুলোরও আমাদের কস্ট অনেক বেড়ে যায়। বাংলাদেশ যখন নতুন পোর্টও করবে, এখনো করতে পারেনি, বে টার্মিনাল এবং যেটা খুবই ক্রিটিক্যাল, আরও 2-1টা, বাংলাদেশের টোটাল ক্যাপাসিটি হয়তো 5 থেকে 5.5 মিলিয়নে যাবে। এখন 3-3.5 মিলিয়ন হয়তো আমরা করতে পারছি বা এর আশেপাশে। তাহলে ওই একটা টার্মিনালে ওরা আমাদের টোটাল বাংলাদেশের আগামী 5 বছরে যেই যে টিউজ ক্যাপাসিটিতে যাব তার চেয়ে বেশি চলে গেছে। তাহলে আমরা আগাতে পারছি না আমাদের যেই স্পিডে আগানো দরকার। বক্তারা বলেন শুধু নীতিমালা প্রণয়ন নয়, যথাযথ বাস্তবায়নও জরুরি। পাশাপাশি নীতি নির্ধারণী পর্যায়ে সুশাসন নিশ্চিতের কথা বলেন তারা। সেমিনারে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলেন 15 বছরে রেলে লাখ কোটি টাকা বিনিয়োগ হলেও বাড়েনি পণ্য পরিবহন সক্ষমতা। ডিসফাংশনাল অ্যাডমিনিস্ট্রেশনের যদি আপনি ভিভিড এক্সাম্পল চান এখানেই বোঝা যাবে। এবার পরের প্রশ্ন করবে, রেল 17 বছরে কত লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট পেয়েছে অনেক, কিন্তু ফ্রেট ফোকাস আছে নাই। আমাদের পাশের দেশ ডেডিকেটেড ফ্রেট করিডোর করে ফেলেছে। ডাবল ডেকার কন্টেনার চালানোর জন্য প্রোডাক্টিভিটি মানে কিন্তু বারবার ইনফ্রাস্ট্রাকচার বানানো না, ওই একই ইনফ্রাস্ট্রাকচারের আমি যদি অপারেশনাল ক্যাপাসিটি অগমেন্ট করতে পারি, ওটার নাম হলো স্মার্ট ডেভেলপমেন্ট। আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল করতে বন্দরের আধুনিকায়ন, কন্টেইনার হ্যান্ডেলিং ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন সহ ধারণ ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। আমাদের কন্টেইনারগুলি চলে আসে। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। এবার ট্রাম্পের 10% শুল্ক আরোপকেও অবৈধ ঘোষণা করে আদায় করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। যে ধারায় ট্রাম্প শুল্ক আরোপ করেন তার আইনি ভিত্তি না থাকার কথা বলছে মার্কিন বিচার বিভাগ। এতে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত হওয়ায় বিকল্প কৌশলের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। শুল্ক আরোপ নিয়ে বেশ কয়েক মাস ধরে আদালতের সাথে ইঁদুর বিড়াল খেলা চলছে ট্রাম্প প্রশাসনের, যেখানে আবারও সরব যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এবার 1974 সালের বাণিজ্য আইনের 122 ধারা ব্যবহার করে আমদানিতে আরোপিত 10% শুল্ককে অবৈধ ঘোষণা করা হয়েছে। বিপরীতে রায়ের বিরুদ্ধে আপিল করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের নতুন শুল্কারোপের বিরুদ্ধে বেশ কয়েকজন আমদানিকারক মামলা করলে আদালত বলেন বড় ধরনের বাণিজ্য ঘাটতি সামাল দিতে 1974 সালে যে আইন প্রণয়ন করা হয়েছে বর্তমানে সে পরিস্থিতি বিদ্যমান নেই, ফলে আইনি ভিত্তি ছাড়াই আরোপ করা হয়েছে নতুন শুল্ক। এতে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দিতে ও নতুন শুল্ক নেওয়া বন্ধের নির্দেশ দেন আদালত। তবে অন্যদের ওপর চলতি বছরের জুলাই পর্যন্ত 10% শুল্ক অব্যাহত থাকবে। আদালতের এমন নির্দেশনায় সীমিত হয় ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতা, ফলে বিকল্প হিসেবে দেশভিত্তিক শুল্ক আরোপের নতুন কৌশল বিবেচনা করছে প্রশাসন। এদিকে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক শূন্যে নামিয়ে আনারও দাবি করেন তিনি। এজন্য যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। এই সময়ের মধ্যে কার্যকর না হলে শুল্ক কয়েক গুণ বাড়ানোর হুমকি দেন তিনি। এর আগে ট্রাম্প অভিযোগ করেন গেল জুলাইয়ে স্কটল্যান্ডে হওয়া বাণিজ্য চুক্তির শর্ত মানছে না ইইউ, তাই অঞ্চলটির গাড়ি আমদানিতে শুল্ক 15 থেকে 25% করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি অনুযায়ী মার্কিন শিল্পপণ্যের শুল্ক শূন্যে নামিয়ে আনবে ইইউ এবং শুল্কমুক্ত কোটা সুবিধা থাকবে নির্দিষ্ট কিছু কৃষি ও সামুদ্রিক পণ্যে, যা বাস্তবায়নের প্রয়োজন 27টি সদস্য রাষ্ট্রের অনুমতি। এ নিয়ে 19 মে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।